বাংলাদেশের ৯১ যে ইলেকশন সাইকেল ছিল সেই সাইকেল বিবেচনা করলে বিএনপির অ্যাটলিস্ট বর্তমানে আরও ২ টার্ম ক্ষমতায় থাকার কথা ছিল। বিএনপি প্রত্যেকটা মানুষকে ডিসপ্রপোর্শনেটলি বেশি ফেভার দিয়েছে এবং তারা সবাই বিএনপির সাথে বেইমানি করেছে। মানবিক করিডোরের বিষয়টা যদি কারো বিষয়, আমার কাছে কখনো এটা অস্বস্তিমূলক ছিল না। কোনো করিডোর দেওয়া হচ্ছে না, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়া হচ্ছে, চ্যানেল দেওয়া হচ্ছে, কারণ উনি বলছেন এগুলো মতলববাজি, কিন্তু কারণ উনি মনে করছেন আমরা সব স্টুপিড। ওনার বিরাট প্রোফাইল আছে, বিরাট চাকরি আছে, লেখাপড়া আছে, এবং বাকি সবাই স্টুপিড। লন্ডন বৈঠকের পর রাজনীতিতে একটা স্বস্তি দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক হলো, এর পরে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আমরা পেয়েছি। তো এখন এই যে স্বস্তি, এখন বাংলাদেশে যে গরম কিন্তু অস্বস্তিকর কিন্তু রাজনীতিতে একটা স্বস্তি, কিন্তু এই স্বস্তি টেকসই হবে কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে সবসময় বোধ করতাম যে অস্বস্তি আসলে খুব বেশি ছিল না। যেটাকে করা হয়েছে, অস্বস্তিটাকে আসলে হাইপড আপ করা হয়েছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবং কিছু জেনুইন কনসার্নকে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাড্রেস করতে ফেল করেছে। প্রথম অস্বস্তি, বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে, আমি যেটা বারবার বলি আর কি। কারণ তাকে ২০০১-এর পরে কোনো ভালো নির্বাচন তার সামনে আসে নাই, তাকে বারবার বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের ৯১ যে ইলেকশন সাইকেল ছিল সেই সাইকেল বিবেচনা করলে বিএনপির অ্যাটলিস্ট বর্তমানে আরও ২ টার্ম ক্ষমতায় থাকার কথা ছিল, অথবা একটা চলমান, সেকেন্ড টার্মটা তার চলমান থাকার কথা ছিল। সেখানে ২০০৭-এর জানুয়ারির নির্বাচনটা হয় নাই, বিএনপি অংশগ্রহণ করতে পারলো না, নির্বাচন হইল না। ৮ ডিসেম্বরে ইন্ডিয়া, দিল্লির এখানকার সবাই মিলে টেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলো, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি সবাই মিলে টেলে বিএনপিকে মিনিমাম ১০০ আসনে হারাইলো। তো বিএনপির ২০০৮-এর একটা ইলেকশন ট্রমা আছে। এবং কারা করেছে? যারা বিএনপি আমলের সবচেয়ে সুবিধাভোগী সামরিক বেসামরিক আমলা ছিলেন, এই যে 111-এর কুশীলব যাদেরকে বলা হয়। বিএনপি প্রত্যেকটা মানুষকে ডিসপ্রপোর্শনেটলি বেশি ফেভার দিয়েছে এবং তারা সবাই বিএনপির সাথে বেইমানি করেছে। এরপরে দেখেন 14-তে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে যেটা হয়েছে, বিএনপিকে নির্বাচনে আসতে দেওয়া হইল না। 18-তে এন্ট্রাপ করা হইল, তাকে ফাঁদে ফেলে দিনের ভোট রাতে করে নির্বাচন করে ফেলা হয়েছে। 24-এরটা তো দামি নির্বাচন সম্পর্কে আমরা জানি। তাহলে দেখেন, দেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দলকে আপনি 24-25 বছর ধরে কোনো ভালো নির্বাচনের সুযোগ দেন নাই। অতএব বিএনপির সিনিয়র লিডারশিপ, তার ভিতরে কিন্তু প্রচণ্ড ট্রমা এবং কনস্পিরেসি কাজ করে। আমাকে মনে হয়, আমি বুঝতে পারছি না এমন কোনো ফাঁদে আমাকে ফেলতে যাচ্ছে, কারণ প্রত্যেকবারের ফাঁদ কিন্তু ডিফারেন্ট ছিল। অতএব এই ট্রমাটা তাকে সেটেল ডাউন করতে দিচ্ছে না। এই অস্বস্তির জায়গাটা তার ভিতরে কন্টিনিউয়াসলি আছে এবং সিনিয়র লিডারশিপদের বিভিন্ন যে বক্তব্য আছে, স্টেটমেন্টে আমরা এটা বুঝতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, এই সিচুয়েশনটাকে হাইপড আপ করেছে হচ্ছে ইন্ডিয়ান ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন সাথে আওয়ামী লীগের বলয়টা মিলে। সেটা হচ্ছে প্রতিনিয়ত দেখবেন যে আমাদের এখানকার যারা প্রো ডেমোক্রেসি পার্টিসগুলো, অ্যাক্টিভিস্টগুলো ছিল, তাদের প্রত্যেকের ভিতরে ডিসকর্ড তৈরি করা। যেমন জাহিদ ভাই আমার দিকে কখন বাঁকা চোখে তাকাইছিল, এইটা বারবার একদম হেডলাইন করে নিয়ে আসা। এবং সেই ডিসকর্ডগুলো হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিসগুলো অনেক সময় বিশ্বাস করে ফেলে। এই যেমন দেখেন মানবিক করিডোরের বিষয়টা যদি কারো বিষয়, আমার কাছে কখনো এটা অস্বস্তিমূলক ছিল না, কিন্তু কারো মধ্যে এটা অস্বস্তি তৈরি করেছে যে আসলেই কি এখানে একটা ছায়াযুদ্ধের প্রস্তুতি চলছে। এখন এই ছায়াযুদ্ধের প্রস্তুতি চলছে কি না সেটা ইউনূসের সাথে সরাসরি কথা না বলে আপনি যখন স্টেটমেন্টে চলে যান যে বাংলাদেশ গাজায় পরিণত হবে, এখানে ইউক্রেনের মতো ছায়াযুদ্ধের প্রস্তুতি চলছে আমেরিকা এবং চায়নার মধ্যে, এখানে আপনার এই দেশকে ফিলিস্তিন হইতে আমরা দিব না, কোনোভাবে অ্যালাউ করব না, এই বক্তব্যগুলো তো আনসেটেল করে দেয় দুই পক্ষকে। এবং এই বক্তব্যগুলোর উৎসগুলো দেখেন নদীর ওই পার থেকে বক্তব্যগুলো আসছে এবং বাংলাদেশে এই বক্তব্যগুলো খাচ্ছে। আমাদের দেখবেন যে ডক্টর খলিলুর রহমানকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হচ্ছে, বলছে যে উনি দ্বৈত নাগরিক, সেই জন্য এই দ্বৈত নাগরিকের কাছে আমার সশস্ত্র বাহিনীর সদস্যরা আস্থা পাচ্ছে না তার কাছে রিপোর্ট করতে। ওই পার থেকে কিন্তু আসছে তথ্য, বাংলাদেশে এটা বিশ্বাস করলো এবং কথা বলা শুরু করে দিল এই বিষয়গুলো নিয়ে। তো এই ক্যাম্পেইনটাও কিন্তু অস্বস্তি তৈরি করেছে পলিটিক্যাল ক্লাস এলিটদের মধ্যে। থার্ড হচ্ছে, উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য অরাজনৈতিক অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন বিভিন্ন সময়। তারা খুবই গুড ফেইথে করেছেন, তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নাই। খুব বাজেভাবে কাউকে আন্ডারমাইন করা, ছোট করা অথবা ক্ষমতা থেকে দূরে রাখা, এগুলোর চেষ্টা করেছে বলে মনে হয় না। বাট নাইভ, আমি বলি মানে মোস্ট মডেস্ট ল্যাঙ্গুয়েজ যদি আমি ইফ আই ক্যান ইউজ, নাইভিটি চোখে পড়েছে। তো ওই নাইভ স্টেটমেন্টগুলো
বিএনপি এবং অন্যান্য বিএনপির সাথে যুগপদে ছিল এমন দলগুলোকে আনসেটেল করে দিয়েছে যে নিশ্চয়ই এখানে কিছু একটা হচ্ছে, সামথিং ইজ বিং কুকড আপ। এইটাতে আমি বঞ্চিত হব। তো এই তিনটা অস্বস্তির জায়গা থেকে যেটা যোগ হয়েছে, দেশের সবচেয়ে বড় দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশের বাইরে থাকেন, তার সময়ের দূরত্ব হলো 6 ঘন্টা, কিন্তু চিন্তার দূরত্ব হচ্ছে যেহেতু তিনি শুনে বোঝেন সব কিছু, ফার্স্ট হ্যান্ড কারোর সাথে কমিউনিকেট করতে পারছেন না, এই দূরত্বটা অনেক বেড়ে যায় আর কি। এটা 100 মাইল হয়ে যায়, 100 মাইল, আমাদের যে বিখ্যাত একটা গান আছে, তো 100 মাইলের দূরত্ব তৈরি হয়ে যায় প্রতি 1 মাইলে মাইলে। তো সেই জায়গাটাতে এই মিটিংয়ের জায়গাটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড দুইটা পক্ষ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, অন্তর্বর্তীকালীন আমাদের জনগণের পক্ষ থেকে স্টেক হোল্ডার, বড় রাজনৈতিক দলও স্টেক হোল্ডার, তারা যেহেতু সরাসরি বসতে পেরেছে, এই আইস ব্রেকিংটা হয়ে গেছে। আমার বিশ্বাস যে এক পক্ষ আশ্বস্ত করেছে যে আমার এখানে ছায়াযুদ্ধ করবার ষড়যন্ত্র অথবা রোহিঙ্গাদেরকে ব্যবহার করে এখানে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে ক্ষমতা প্রলং করা, এটার কোনো প্ল্যান নাই, আমি আশ্বস্ত করছি আমি নির্বাচন দিয়ে চলে যাব। আর এক পক্ষ আশ্বস্ত করছে আপনি যদি এটা সত্যিই করেন, সংস্কার বিচারের যে এজেন্ডা আছে সেটাতে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, এটা খুব মেজর ডিল না আর কি, এটা 1-2 মাস এটা এদিক সেদিক করে এটা কনসেনসাসের ভিত্তিতে ওখানেও থাকতে পারবে, আগিয়ে নিয়ে আসা সম্ভব। সব মিলে যেটা হয়েছে যে একটা ট্রাস্ট বিল্ডিং যেটা হয়েছে পার্টিসগুলোর ভিতরে, এবং এই ট্রাস্ট বিল্ডিংটা যেটা করবে আগামী মাসগুলোতে সরকারকে সংস্কারটাকে স্পিড আপ করা, যেটা নিয়ে আসলে আমরা খুব সিরিয়াসলি কনসার্ন ছিলাম। জাহিদ ভাই একটা কমিশনের সদস্য ছিলেন, দিনরাত কাজ করেছেন, যেটা আসলে আমরা চেয়েছিলাম গণ অভ্যুত্থানের পক্ষে সিরিয়াসলি এই কাজগুলো হোক। সেই জায়গাতে আমার মনে হয় সবাই ফোকাস করতে পারবে, ডিস্ট্রাকশনটা কমে যাবে। কন্টিনিউয়াসলি নির্বাচন কেন্দ্রিক অথবা ইস্যু ভিত্তিক অন্তর্বর্তীকালীন সরকারকে যে ডিস্ট্রাক্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আনসেটলিং মিছিল মিটিং সমাবেশ হচ্ছে, ব্যুরোক্রেসিকে আনসেটেল করা হচ্ছে, এগুলো আমার বিশ্বাস অনেক কমে যাবে। যে অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। আপনি কি মনে করেন, বিশেষ করে আসাদুজ্জামান ফুয়াদ ইলেকশন ট্রমা আইস ব্রেকিং এর কথা বললেন, যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে, আমরা পত্রপত্রিকায় সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আবারও কোনো মানে অনাস্থার পরিবেশ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আমার আছে। আমি নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমি আসলে মনে করবো কোনো না কোনো ঝুঁকি আছে। কেন আসছে সেই জায়গায় আসবো। আমি ফুয়াদ ভাইয়ের সাথে 2-1 জিনিস একটু অ্যাড করি। আমি মোটা দাগে তার সাথে একমত, কিন্তু সরকারের দিক থেকে সব গুড ফেইথে হয়েছে। আই ডু আ বিট ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট। করিডোরের কথা আসলে একদম স্পেসিফিক এই পয়েন্টে আসি। বাংলাদেশ মিয়ানমারকে একটা করিডোর দিতে চেয়েছে। আমি করিডোর শব্দটা আলাদা করে জোর দিয়ে বলছি। প্রথম এই কথাটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা, যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, আমাদের কিছু কন্ডিশনস নিয়ে আলাপ আছে। মানে একজন পররাষ্ট্র উপদেষ্টা স্টেটের কিছু না জেনে, ইজ নট দ্যাট স্টুপিড, ওই মানুষকে আমরা চিনি তো, উনি বলে ফেলবেন। আচ্ছা, এরপর প্রেস সচিব এটা অস্বীকার করলেন, এবং শেষে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, উনি এনএসএ, উনি ডিফেন্স মিনিস্ট্রি সামলান, আমি বলি তো উনি ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার এখন বাংলাদেশের। তো উনি এসে বললেন কোনো করিডোর দেওয়া হচ্ছে না, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়া হচ্ছে, চ্যানেল দেওয়া হচ্ছে। কারণ উনি বলছেন এগুলো মতলববাজি, কিন্তু আমি বলছি, উনি বলছেন আমরা ওখান থেকে কোনো মানুষকে ইভ্যাকুয়েট করছি না, মানে ওখান থেকে কোনো লোক নিয়ে আসছি না, সুতরাং এটা করিডোর না, যে কেউ খুঁজতে পারেন। আজকে দুনিয়া, মানে আমি এই জন্য আমার মেজাজও এই যখন আমি এক্সাইটেড হচ্ছি, কারণ উনি মনে করছেন আমরা সব স্টুপিড। ওনার বিরাট প্রোফাইল আছে, বিরাট চাকরি আছে, লেখাপড়া আছে, এবং বাকি সবাই স্টুপিড। যে কেউ খুঁজুন। হিউম্যানিটেরিয়ান করিডোর হচ্ছে একটা ডিমিলিটারাইজ জোনে দুটো কাজ, একটা হচ্ছে লোক ইভ্যাকুয়েট করা, এটা ঠিক আছে, আবার হিউম্যানিটেরিয়ান এইড পাঠানো করিডোরের মাধ্যমেই হয়, এটাকেও করিডোরই বলে। শব্দের একটা মার প্যাচ করলেন, কেন করলেন? এইগুলো বলছি, আপনি যদি গুড ফেইথে করতেন, আপনি বলতেন হ্যাঁ ভাই আমরা একটা করিডোরই দিতে চাচ্ছি, আলাপ করছি না। আপনি এই শব্দটাকে নিয়ে, যেহেতু করিডোর শব্দটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে, আরে বাবা প্যাসেজ যদি হয়ও, করিডোর যদি হয়, রেজাল্ট ইজ দ্য সেম, কিন্তু এটা করিডোরই, আবারও বলছি। আর উনি এত বছর জাতিসংঘে কাজ করে এসে যদি করিডোরের সংজ্ঞা না জানেন, দ্যাটস ফ্রাস্ট্রেটিং। শুধু সেটা না, একটা পর্যায়ে আমরা দেখলাম জাতিসংঘের যিনি স্থায়ী প্রতিনিধি, তিনি বলছেন কোনো আলোচনাই নাকি হয় নাই জাতিসংঘের সাথে। উনি বলছেন দুই পক্ষ, যে দুই স্টেট আছে তারা আলোচনা করবে, তারা যদি অ্যাগ্রি করে জাতিসংঘ এখানে সহযোগিতা নিয়ে আসবে। অথচ জনাব খলিল, এমনকি প্রধান উপদেষ্টাও জাতিসংঘের মহাসচিবের কথা বলেছেন। শুধু সেটা না, জনাব খলিল ডিটেল যে সংবাদ সম্মেলন করেছেন সর্বশেষ এই ইস্যুতে, সেখানে তিনি বলছেন জাতিসংঘ নাকি আরাকান আর্মির সাথে কথা বলছে এই প্যাসেজের ব্যাপারে, তার ভাষ্য মতে। আরও একটু বলি, ওখানে উনি বলছেন বাংলাদেশ আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখবে, আমরা একটা সভরেন কান্ট্রি, মানে আরাকানের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আমরা একমত,
কিন্তু আপনি ঘোষণা করছেন একটা নন স্টেট অ্যাক্টরের সাথে আপনি প্রকাশ্যে সম্পর্ক রাখবেন, তাকে 10 কিলোমিটার ভেতরে ঢুকে জলকেলি করতে দেবেন। এটা ভয়ঙ্কর কথা। কারণ আপনি এখনও বাংলাদেশ মিয়ানমারের যে জান্তা সরকার, তাকে তো সরকার মনে করেন। ধরুন মিয়ানমার এখন আরেকটা সরকারও আছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এনইউজি। ইউরোপের কোনো দেশ এনইউজিকে এন্ডোর্স করে, তো সে বলতে পারে ভাই আমি তো তোমাকে মানি না। তো আমি তো জান্তা সরকারকে এখনও মিয়ানমারের বৈধ সরকার বলে মানছি, আবার বলছি আমি আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখবো। এবং জনাব খলিলের মাধ্যমে আমরা জানলাম এপ্রিল মাসে জান্তা সরকার আমাদেরকে চিঠি দিয়ে আরাকান আর্মির সাথে সম্পর্কের ব্যাপারে সতর্ক করেছে। তো এই কাজগুলো কেন হচ্ছে? এটাই বলছি যে শুধুমাত্র যে গুড ফেইথে হয়েছে তা না, এর মধ্যে একটা অংশ বা কেউ কোনো না কোনো কিছু করার চেষ্টা করছে, আমরা এগুলো দেখে বুঝতে পারছি। কারণ আপনি অস্পষ্টতা এবং আপনি মানুষকে পাল্টে ফেলার চেষ্টা করছেন। এবং খেয়াল করুন, ফুয়াদ ভাই একটা দলের মানুষ, এই একটা ইস্যুতে প্রত্যেকটা দল একমত, এমনকি এনসিপি, যাকে আমরা অনেক ক্ষেত্রেই সরকারের সাথে খুবই অ্যালাইন্ড দেখি, তারাও বলেছে আলোচনা ছাড়া, ব্যাপক ভিত্তিক আলোচনা ছাড়া এইরকম সিদ্ধান্ত সরকারের নেওয়া কোনোভাবেই ঠিক হচ্ছে না। কিন্তু তারা সেটা করছে না, তারা কোনো না কোনো ফর্মে এদিকে এগিয়ে যাচ্ছে, এই টেন্ডেন্সি তাদের দেখা যাচ্ছেই। সেই কারণে বলছি সরকারের দিক থেকে প্রবলেম হয়েছে। আরও দু একটা উদাহরণ দিই। জনাব ইশরাক মেয়র হবেন কিনা আইনগতভাবে কি আছে না আছে বিস্তারিততে ঢুকছি না, ফুয়াদ ভাই আরও ভালো বলতে পারবেন। কিন্তু একই রকম কেসে মেয়র না হওয়ার উদাহরণ আছে বরিশালে, আবার হওয়ার উদাহরণও আছে চিটাগংয়ে। কিন্তু জনাব ইশরাক শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ের পরও এখনো মেয়র হইতে পারেন নাই। বিএনপি সেগুলোকে একদম ঠিক গুড ফেইথ না, যে একটা চক্রান্ত বা একটা চেষ্টা আছে, এটা ভাবতে পারেন। বৈঠকে গেলেন, সেখানে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াকে রাখা হলো, যে তারা পদত্যাগ চেয়েছেন। উনি আর কোনো মিটিংয়ে ছিলেন না। ফুয়াদ ভাইরা যখন গেছেন ওখানে আসিফ মোহাম্মদ সজীব ছিলেন না, ওই একটা মিটিংয়েই ছিলেন। এবং সর্বশেষ জাপানে গিয়ে যেভাবে অ্যাকিউজ করেছেন বিএনপিকে প্রধান উপদেষ্টা, সব কিছু মিলে কিছু সাবস্টেন্স আছে, এটা মেনে নেওয়া ভালো। কিন্তু এবং এরপরের অংশে আমি একমত যে আপনি বহু ক্ষেত্রে না দূরত্ব বাড়তে বাড়তে এমন হয় যে পরস্পরকে অবিশ্বাসের এমন জায়গায় চলে যায়, তখন আসলে দুই পক্ষের রিয়াকশান শুরু হয়। এই মিটিং আমি মনে করি সেটা কমিয়েছে, হুইচ ইজ রাইট। দুজনই ভালো মানুষ, দুজনই তার পরস্পরের দূরত্ব কমানোরই চেষ্টা করেছেন এই মিটিংয়ে, সেটা হয়েছে। কিন্তু আপনি যে প্রশ্ন করছিলেন এটা কি থাকবে সাস্টেইনড, আম আ বিট কনফিউজড। কারণ আমি মনে করি এই সরকারের পাওয়ার সেন্টার কয়েকটা আছে, এই সরকারের মানে উপদেষ্টা পরিষদের ভেতরেই। আচ্ছা, কেন বলছি এই কথা? আমাদের কি মনে আছে নিশ্চয়ই একবার ঐক্যমত্য কমিশনের 3 জন সদস্য, আমি নামই বলছি, ডক্টর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার এবং মনির হায়দার, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সংস্কার নিয়ে। বের হওয়ার পর তারা বলেছিলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন। মিডিয়াতে চলে আসলো, স্ক্রল হলো, অনলাইন পোর্টালগুলোতে সব নিউজ মুহূর্তেই চলে আসলো। 45 মিনিটস পর প্রেস টিম থেকে একটা স্টেটমেন্ট যে না, প্রধান উপদেষ্টা ডিসেম্বর বলেন নাই, তিনি ডিসেম্বর থেকে জুন যে কথা বলেন সবসময় সেটা বলেছেন। এখন ধরুন 3 জন যে মানুষ যাদের নাম বললাম, এদেরকে আমরা দূর থেকে অথবা ব্যক্তিগতভাবে সবাই চিনি, কেউ দূর থেকে জানি, মানে ওনারা প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটা 3 জনের একজনও শোনেন নাই, অথবা প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছেন কিন্তু 3 জন একটা ডিসইনফরমেশন আমাদের সামনে এসে বলেছেন, ডিস্টর্ট করেছেন যে এটা ডিসেম্বর বলেছেন। আরেকটা জিনিস আমি একটু বলি, ধরুন তার সদিচ্ছা আছে, কিন্তু কেউ যদি মনে করে একটা প্রবলেম তৈরি করাবো, প্রবলেম তৈরি করার একটা বীজ কিন্তু বপন করা হয়েছে। সেটা হলো এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করব না। এনসিপি বলেছে, জামাতও একবার বলেছে, অন্তত এনসিপি তো রিপিটেডলি বলছে। এখন একটা শিডিউল এই নির্বাচন কমিশন দিল, তারপর যদি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মতো একটা প্রেক্ষাপট আবার তৈরির চেষ্টা হয় এবং সেটা যদি সাকসেসফুলি করা যায় যে এই নির্বাচন কমিশন তো আমি মানি না, একে তো চেঞ্জ করতে হবে, এর অধীনে কোনো নির্বাচন হতে পারে না বলে আপনি নেমে গেলেন। এবং আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগকে প্রধান উপদেষ্টাও নিষিদ্ধ করতে চায় নাই, বহুবার বলছে, বহুবার দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে, দেশি বিদেশি মিডিয়াতে, তো ওনাকে তো শেষ পর্যন্ত চাপের মুখে অবস্থান পাল্টাতে বাধ্য হতে হয়েছে। তো একই সিচুয়েশন যদি আবার তৈরি করা হয়, সেই জন্য আনসার্টেনিটিগুলো আছে বলে আমি এখনও বিশ্বাস করি। কারণ বিশেষ করে নির্বাচন কমিশন ইস্যুতে একটা আলাপ মাঠে রাখা আছে, এটাই একটা পটেনশিয়াল মাইন যেটা হয়তো কাজ করবে।